আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। লাইভ এমসিকিউর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আব্দুর রাজ্জাক, প্রভাষক আইসিটি, কুমিল্লা সরকারি কলেজ। আমি 38 বিসিএস এ যোগদান করেছি। আজকে আমরা লজিক গেট দ্বিতীয় অংশটা, লজিক গেট, ডিজিটাল ডিভাইস এবং বুলিয়ান অ্যালজেব্রা এর দ্বিতীয় অংশটা নিয়ে আলোচনা করব। সো প্রথম ক্লাসটায় আমরা হচ্ছে বিভিন্ন ধরনের লজিক গেট সম্পর্কে আলোচনা করেছি। মৌলিক লজিক গেট, যৌগিক লজিক গেট এবং তার পাশাপাশি হাফ অ্যাডার, ফুল অ্যাডার, সেগুলো কিভাবে কাজ করে, তা এগুলোর সমীকরণ কি, সেই বিষয়গুলো আমরা আলোচনা করেছি। আজকে এর বাকি অংশটা নিয়ে আমরা আলোচনা করব। সো আজকে আমরা শুরু করছি কার্নপ ম্যাপ দিয়ে। এই কার্নপ ম্যাপ বা কে ম্যাপ, এটার সাথে আমরা সবাই খুব ভালোভাবে পরিচিত। সো কার্নপ ম্যাপটা আসলে যে কাজটা করে, আমরা গত ক্লাসে একটা লজিক সমীকরণ বা লজিক ফাংশন দেওয়া ছিল, সেটাকে আমরা কিভাবে সরল করব সেইটি আমরা শিখেছিলাম। এবং এটা প্রায় হচ্ছে পরীক্ষার মধ্যে এসে থাকে। আমি যদি একটু ধরে নিই যে ওয়াই সমান এ প্লাস বি ইন্টু এ প্লাস বি প্লাস হয়তো বি প্লাস সি, এরকম হয়তো একটা লজিক ফাংশন দেওয়া আছে। পরীক্ষা হয়তো বলতে পারে যে এই লজিক ফাংশনটিকে সরল করলে নিচে কোনটি আউটপুট পাওয়া যাবে বা নিচে কোনটি পাওয়া যাবে। সো এই যে সমীকরণটা দেওয়া আছে, এইটাকে আমরা হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রার সাহায্যে গতদিন সরল করেছিলাম। সো আজকে এই কাজটা আসলে কার্নপ ম্যাপের সাহায্যে বা কে ম্যাপের সাহায্য করা যায়। অর্থাৎ এই যে বুলিয়ান অ্যালজেব্রার সাহায্যে এটাকে সরল করছি, সেই সরল করার কাজটা যদি আমরা কে ম্যাপ দিয়ে করি, তখন আমরা সেটাকে বলবো হচ্ছে কে ম্যাপের সাহায্যে বুলিয়ান অ্যালজেব্রাকে সিম্পলিফাই করা। আমরা যদি সংজ্ঞাটা একটু পড়ি, যে কে ম্যাপ ইজ এ টুল ইউজ টু সিম্পলিফাই বুলিয়ান এক্সপ্রেশনস অ্যান্ড মেক লজিক সার্কিটস ইজিয়ার টু ডিজাইন। অর্থাৎ যেটা আমরা এটাকে তো আমরা জানি যে এটাকে আমরা হয়তো এইভাবে এটাকে সরল করব, এ প্লাস বি প্লাস হচ্ছে বি প্লাস সি, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ প্লাস বি। আমরা গতদিন জেনেছিলাম একই জাতীয় একাধিক জিনিসকে আমরা যদি যোগ করি কিংবা গুণ করি তখন একটা হয়। সেখানে যেহেতু এ প্লাস বি ইন্টু এ প্লাস বি, অর্থাৎ দুইটা এ প্লাস বি আছে, এই দুইটাকে গুণ করলে আমি একটা এ প্লাস বি পাবো। দেন এখানে আছে বি প্লাস সি। এরপর আমরা এটাকে লিখতে পারি যে দুইটা বি আছে, আমরা গতদিন জেনেছিলাম একই জাতীয় একাধিক জিনিসকে যদি আমরা যোগ করি তাহলে সেক্ষেত্রে আমরা পাবো একটা। সো এই দুইটা বি না লিখে আমি এটাকে লিখতে পারি বি দেন হচ্ছে সি। কারণ আমার এই যে লজিক ফাংশন যেটা দেওয়া ছিল সেটাকে সরল করে আমি পেলাম এ প্লাস বি প্লাস সি। সো এই যে সরল করার কাজটা, এটা তো আমার 3 লাইনে অঙ্কটা সমাধান হয়ে গেছে। বাট কখনো কখনো আমার অনেক বেশি লাইনেও এইটাকে আসলে করা লাগতে পারে। বাট আমরা চাইলে হচ্ছে কে ম্যাপের সাহায্যে খুব সহজেই করতে পারি। কে ম্যাপটা হচ্ছে একটা এরকম আপনারা জানেন যে একটা টেবিলের মতো করে করে আপনি এটাকে যে ভেরিয়েবল বা চলকগুলো থাকে সেই চলকগুলোর সাহায্যে আপনি এটাকে হচ্ছে করে ফেলতে পারেন। এখানে যেহেতু 3টা চলক আছে, তার মানে আপনি হচ্ছে 8টা ঘর করে আপনি এটাকে আপনি 8টা ঘর করে এটাকে খুব সহজে করতে পারেন। এই পাশে হয়তো আমি রাখলাম এ, এই পাশে হচ্ছে হয়তো বিসি কে দিয়ে লিখলাম। সো আমি আর এটাকে ইলাবোরেশনের মধ্যে যাচ্ছি না, কারণ যেহেতু এমসিকিউ পরীক্ষা, আমরা হচ্ছে আমরা যেহেতু অলরেডি হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রার সাহায্যে কিভাবে সরল করব সেটা শিখেছি। সো কে ম্যাপের মাধ্যমে আমাদের আসলে না করলেও হবে। বাট যেহেতু একটা এমসিকিউ আসতে পারে হোয়াট ইজ কে ম্যাপ, সো সেই কারণে হচ্ছে এই কনসেপ্টটা সম্পর্কে আমরা একটু আলোচনা করেছি। কি ম্যাপ যেটা করে আমার হচ্ছে একটা জটিল একটা বুলিয়ান এক্সপ্রেশনটাকে সহজ করবে এবং সেই সহজীকরণের সাহায্যে আমি খুব সহজে হচ্ছে লজিক গেটটা ডিজাইন করতে পারবো। সো এইবার আসে হচ্ছে একটু হাফ সাবট্রাক্টর, অর্থাৎ অর্ধেক বিয়োগ। আমরা যদি এটাকে সরল বাংলা করি সেই রকম, আমরা গত ক্লাসে যে দেখেছিলাম যে অ্যাডার হচ্ছে দুই ধরনের। অ্যাডার মানে হচ্ছে যোগের সার্কিট, এবং অ্যাডার সার্কিট দুই ধরনের আমরা জেনেছিলাম। একটা হচ্ছে হাফ অ্যাডার, দ্বিতীয়ত যেটা ছিল সেটা হচ্ছে ফুল অ্যাডার। এবং আমরা গতদিন এইটাও জেনেছি যে হাফ অ্যাডার মানে হচ্ছে দুইটা বিট যোগ করে এবং ফুল অ্যাডার হচ্ছে 3টা বিট যোগ করে। আজকে আমরা জানবো হচ্ছে হাফ সাবট্রাক্টর সম্পর্কে। তো সাবট্রাকশন মানে হচ্ছে বিয়োগ করা, তার মানে হচ্ছে হাফ সাবট্রাক্টর মানে হচ্ছে একটা বিট থেকে আরেকটা বিটকে বিয়োগ করা। So, আমরা যদি একটু সংজ্ঞাটা একটু পড়ি, এই হাফ সাবট্রাক্টর ইজ এ কম্বিনেশনাল লজিক সার্কিট দ্যাট হ্যাভ টু ইনপুটস অ্যান্ড টু আউটপুটস। অর্থাৎ এইখানে
আমার ইনপুট থাকবে দুইটা এবং আউটপুটও থাকবে দুইটা। সো আপনারা যে ব্লক ডায়াগ্রামটা দেখতে পাচ্ছেন, এ এবং বি হচ্ছে দুইটা ইনপুট। যে কোনো লজিক গেটের ক্ষেত্রে কিংবা যে কোনো ব্লক ডায়াগ্রামের ক্ষেত্রে আমরা বাম দিকে সাধারণত ইনপুটটাকে রাখি এবং ডান পাশে হচ্ছে আমরা আউটপুটটাকে রাখি। সো এইখানে যে হাফ সাবট্রাক্টরের যে ব্লক ডায়াগ্রামটা দেখতে পাচ্ছেন, এখানে ইনপুট হচ্ছে দুইটা এবং আউটপুটও হচ্ছে দুইটা। একটা হচ্ছে আউটপুট হচ্ছে ডি, যেটাকে আমরা বলবো হচ্ছে ডিফারেন্স, আর বি দিয়ে আমরা বলতে পারি হচ্ছে বড়। এখন কিভাবে কাজ করে সেটা একটু বোঝার যদি চেষ্টা করি, আমরা ছোটবেলায় যে বিয়োগ অঙ্ক শিখেছি, আমরা যদি সেরকম একটা বিয়োগ করি, আমি যদি এটাকে 7 এবং 5 করে বিয়োগ করি, সো আমরা জানি এটা হচ্ছে শূন্য, শূন্য থেকে 5 বিয়োগ করা যায় না, তখন আমরা মূলত এখান থেকে 1 ধার করি এবং এককের ঘরে গেলে এটা মূলত 10 হয়ে যায়। তো আমরা যখন বিয়োগ করা যায় না, তখন আমরা কি করি, এটাকে 10 বলি। 10 থেকে 5 গেলে কত হয়? 5, হাতে আছে কত? 1। এই হাতের 1 যেটা, সেটা হচ্ছে এই নিচের 7-এর সাথে হচ্ছে যোগ হয়, এটা কত হয়? 8। দেন আবার 10 থেকে যদি 8 বিয়োগ দেই, কত হয় আমার? 2, হাতে আছে 1, 1 থেকে 1 বাদ দিলে হয় হচ্ছে 0। সো এই যে আমি যে বিয়োগফলটা লিখেছি এখানে, এই যে 5টা আমি এখানে লিখেছি, এই 5টাকে আমরা বলবো হচ্ছে ডিফারেন্স, এবং এই যে 1 যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এই 1টাকে আমরা বলছি হচ্ছে বড়, অর্থাৎ যেটা হচ্ছে হাতে আছে বা যেটা আমি ধার করেছি, সেটা হচ্ছে আমরা বলছি হচ্ছে বড়, এবং বিয়োগফল যেটা বসছে সেই বিয়োগফলটাকে আমরা বলছি ডিফারেন্স, বা এখানে আমি ডি দিয়ে সেটাকে প্রকাশ করছি। সো এবং এটা সার্কিটটা হচ্ছে এরকম হয়, কেমনে এরকম হয় সেটা আমরা এখানে একটু দেখি। সো আমরা যেহেতু সংজ্ঞার মধ্যে বলেছি হাফ সাবট্রাক্টর মানে হচ্ছে দুইটা ইনপুট থাকবে। সো আমি ইনপুটগুলোর নাম যদি এ এবং বি দিই, এবং আমরা গত ক্লাসে জেনেছিলাম যে দুইটা ইনপুটের জন্য আমরা সত্যক সারণীতে আমরা সাজাতে পারি 2 টু দি পাওয়ার n সংখ্যক উপায়, অর্থাৎ ইনপুট 2 মানে 2 স্কয়ার হবে, অর্থাৎ 4 ভাবে আমরা এটাকে সাজাইতে পারি। সো আমি এটাকে লিখলাম 0101, এটাকে লিখলাম 0011, কিংবা আপনি চাইলে এটাকে 0101, এটাকে 0011 আপনি লিখতেই পারেন। সো এবার আমরা যদি বিয়োগটা করি, দেখুন 0 থেকে 0 বাদ দিলে 0 হয়, এখানে হাতে থাকার কোনো প্রশ্ন নাই। তার মানে হচ্ছে বড়টা হচ্ছে কত? 0, অর্থাৎ ধার করার দরকার হচ্ছে না। আমি যদি দ্বিতীয় যে বিয়োগটা আছে 0 থেকে 1, সো এইখানে আপনি বিয়োগটা করতে পারছেন না। বিয়োগটা যেহেতু করতে পারছেন না, তা আপনি হচ্ছে এখানে ধার করতে হবে। সো বাইনারি ক্ষেত্রে আমরা ধার করব হচ্ছে 2। দেখুন 2 থেকে যদি 1 বাদ দিই কত হয়? 1, এবং হাতের 1 এইখানে আসবে। তার মানে যেটা দাঁড়াচ্ছে, এই তার মানে হচ্ছে এই যেটা এখানে যেটা বসলো, এইটাই হচ্ছে আমার ডিফারেন্স বা ডি, এবং এইটাই হচ্ছে আমার বড়। সো আমি এখানে একটু বাইনারি বিয়োগটা কিভাবে হয় সেটা আমরা একটু বুঝি, তাইলে আমার জন্য কাজটা সহজ হবে। আমরা শর্টকাট এটাকে এইভাবে হিসেব করতে পারি যে ধার ধার নিব 2, ফেরত দিব হচ্ছে 1। এইটা যদি আপনি মনে রাখেন, তাহলে আপনি যদি কখনো পরীক্ষায় যদি একটা এমসিকিউ আসে যে একটা বিয়োগ দিয়ে দিল, বাইনারি বিয়োগ, সো সেই বাইনারি বিয়োগটা আপনি কিভাবে করবেন, এই প্রসেস যদি আপনি খুব সহজেই করতে পারেন, যে ধার নেব 2, ফেরত দিব হচ্ছে 1। যখন আপনি বিয়োগ করতে পারবেন না, সেই ক্ষেত্রে আপনি ধার করবেন 2 এবং ফেরত দিবেন 1। আগে বিয়োগটা একটু আমরা আলোচনা করি, তাহলে আমাদের এই হোপ যে বুঝতে সহজ হবে। আমি যদি এইরকমটাই হিসাব করি, আচ্ছা এটা আগে এইভাবে করি, দেন হচ্ছে ওকে। দেখুন 0 থেকে যদি 0 বাদ দিই আমার কত হচ্ছে? 0 হবে, কোনো অসুবিধা নেই বিয়োগ করতে। দেখুন 1 থেকে 0 সেটাও বিয়োগ করা যাচ্ছে, 1 থেকে 0 বাদ দিলে কত হবে? 1। 1 থেকে যদি 1 বাদ দিই কত হচ্ছে? 0। এবার আসি, 0 থেকে 1 আসলে হচ্ছে বিয়োগ করা যাচ্ছে না। সো 0 থেকে যেহেতু 1 বিয়োগ করা যাচ্ছে না, আমরা একটু আগে দেখেছি যে যদি বিয়োগ করা না যায় সেক্ষেত্রে ধার নিব 2 এবং ফেরত দিব কত? 1। সো আমরা একটু ধার নেই। তার মানে এই যে উপরে যেটা আছে, আমি একটু অন্য কালার লিখি তাহলে আমার বুঝতে সহজ হবে। তাহলে আমি এখানে 2 ধার করব। সো 2 যদি আমি ধার করি, এবার 2 থেকে যদি 1 বাদ দেই তাহলে আমার কত হইল? 1।
এবার আমরা দেখেছি যে ধার নেব 2, ফেরত দিব 1। সো যেটা ফেরত দিব সেইটা আমরা হচ্ছে অন্য কালি দিয়ে লিখি, এইখানে দিলাম 1। এবার দেখুন এই যে 1 এবং 1 দুইটা একে কত হয়ে গেল, 2 হয়ে গেছে। সো আমি যদি এটাকে একটু আচ্ছা এটা থাকুক, তাহলে একে একে কত হয়ে গেল, 2। আমি এটাকে একটু 2 লিখি। এবার দেখুন 0 থেকে 2 কিন্তু আমার বিয়োগ করা যাচ্ছে না, তাহলে আমার কি করতে হবে, আবারও আমি 2 ধার করব। তো এবার যেহেতু ধার করলাম, তাহলে 2 থেকে 2 যদি বাদ দেই কত হয়, 2 থেকে 2 বাদ দিলে আমার বিয়োগফল হচ্ছে 0, হাতে আছে আমার কত, 1। সো হাতের 1 যদি আমি এখানে লিখি, তাহলে এইখানে আবারও এখানে কত হয়ে গেল, 2 হয়ে গেল। এবার দেখি আবারও 2 থেকে 2, 2 থেকে 2 যদি বিয়োগ করি তাহলে বিয়োগফল কত, 0, হাতে আছে কত, 1, হাতের 1 এখানে আসবে। দেখুন 1 থেকে যদি 1 বাদ দেই, আচ্ছা একবার লিখে ফেলি, 1 থেকে 1 বাদ দিলে কত হয়, 0। এইভাবে আমরা হচ্ছে বাইনারি বিয়োগের কাজটা করব। আমরা আরেকটা প্র্যাকটিস বিয়োগ করি, তাহলে আই হোপ যে হয়তো আরেকটু ক্লিয়ার হবে। এক থেকে 1 বিয়োগ যাচ্ছে, তার মানে বিয়োগফল 0। 1 থেকে 1 বিয়োগ যাচ্ছে, বিয়োগফল 0। 1 থেকে 0 বাদ দিলে কত, 1। এবার দেখো 0 থেকে 1 বিয়োগ করা যাচ্ছে না, তার মানে আমি ধার নেব, কত ধার নেব, আমি ধার নেব হচ্ছে 2। সো 2 থেকে যদি 1 বাদ দিই কত হয়, 1। এইবার এইটার সাথে যেহেতু আমি 2 ধার করেছি, তার মানে ফেরত দিব কত, 1। 1 আর 1 কত হয়ে গেল, 2 হয়ে গেল। এখন 1 থেকে তো আমি আসলে 2 বিয়োগ করতে পারি না, তাহলে আমি আবার উপরে কত ধার নেব, 2 ধার নেব। তাহলে 2 আর 1 এই যে 2 আর 1 কত হয়ে গেল, 3। 3 থেকে যদি আমি 2 বাদ দেই কত হয়, 3 থেকে 2 বাদ দিলে হচ্ছে 1, হাতে আছে 1। 1 থেকে 1 বাদ দিলে হচ্ছে 0। এইভাবেই হচ্ছে বাইনারি বিয়োগের কাজ করি। মোট কথা এই কথাটা মনে রাখলে হবে যে ধার নিব 2, ফেরত দিব 1, যখন আমরা বিয়োগ করতে পারছি না। তার মানে আমরা হাফ সাবট্রাক্টরের কনসেপ্টটা বুঝতে পারলাম যে 0 থেকে 1 যখন আমরা বাদ দিচ্ছি তখন আমার ডিফারেন্স হচ্ছে 1 এবং ক্যারি হচ্ছে 1। এবার 1 থেকে 0 আমি যদি নিচে নিচে করি তাহলে আপনাদের বুঝতে সহজ হবে। 1 থেকে 0 বাদ দিচ্ছি, তার মানে আমার বিয়োগফল হচ্ছে কত, 1। এবং এখানে আমার কোনো ধার করতে হয় নাই, তার মানে ধার হচ্ছে 0। তার মানে দেখুন 1 থেকে 0 দেখুন ডিফারেন্স হচ্ছে 1 এবং বড়টা হচ্ছে 0। এবার যদি লাস্টেরটা দেখি, 1 থেকে 1 বিয়োগ করছি, বিয়োগফল কত, 0 এবং আমাকে ধার করতে হয় নাই, তার মানে হচ্ছে বড় হচ্ছে 0। এইবার আসি হচ্ছে আমরা সমীকরণটা কেমন লিখবো। সো আমরা গত ক্লাসে দেখেছিলাম যে সমীকরণ যখন আমরা লিখবো আউটপুটের 1 মানগুলোকে আমরা শুধুমাত্র বিবেচনা করব। সো এখানে আউটপুট হচ্ছে দুইটা, একটা হচ্ছে ডিফারেন্স আর একটা হচ্ছে বড়। তার মানে আমি দুইটা সমীকরণ পাবো, একটা হচ্ছে ডি আর একটা হচ্ছে বি। এবার যদি আমরা একটু খেয়াল করি যে আমার একটু লাল কালি করে নেই, আমার এই যে ডিফারেন্সটা 1 আছে এই অবস্থায়, ওকে। তাহলে এই যে এখানে 1 আছে, আমরা বলেছি যে যেই মানগুলো 0 আছে সেগুলোকে আমরা বাদ দিয়ে দিব। এবার আসি হচ্ছে, তার মানে এইটা বাদ, এই 0 এবং এই 0 বাদ, তাহলে আমার হচ্ছে এইটা এবং এটা নিয়ে কাজ করব। তার মানে এই যে এখানে 1 আছে, তখন a এর মান কত, 0। 0 হলে আমরা জেনেছি এটাকে হচ্ছে বার দিয়ে লিখতে হয়, তার মানে লিখবো এবার b এর মানটা কত, 1। 1 হলে আমরা হচ্ছে চলকটাই লিখবো, অর্থাৎ b লিখবো। যেহেতু আরেক জায়গায় 1 আছে সেটাকে আমরা প্লাস দিয়ে লিখবো। কিভাবে লিখবো, এবার ইনপুটে তাকায়, a এর মান কত, 1। 1 হলে ওই চলকটাই লিখবো, অর্থাৎ a লিখবো। এবার আসি হচ্ছে বি, যে ইনপুটটা আছে বি ইনপুটের মান কত, 0। 0 হলে আমরা জানি হচ্ছে এটাকে বার দিয়ে লিখতে হয়। তার মানে আমি একটা হাফ সাবট্রাক্টরের জন্য ডি অর্থাৎ ডিফারেন্সের সমীকরণটা পেয়েছি এ বার বি প্লাস হচ্ছে এ বি বার। আপনি চাইলে এটাকে এইভাবেও লিখতে পারেন যে এ এক্সর বি। আমরা গত ক্লাসে শিখেছিলাম যে এ এক্সর বি কে চাইলে এ বার বি প্লাস এ বি বার এভাবে এটাকে লেখা যায়। এবার এসে হচ্ছে বড়তে। সো বড়তে যদি আসি, আমি হচ্ছে এটা একটু মুছে ফেলি। এবার আমরা শুরুতেই দেখি বড় 1 আছে কয় জায়গায়, আমরা দেখতে পাচ্ছি বড় 1 আছে শুধুমাত্র এক জায়গায়। এবং সেই অবস্থায় ইনপুটগুলো দেখি, ইনপুট হচ্ছে এইটা। তো তাহলে ইনপুট এ যেহেতু 0, আমরা জানি 0 হলে বার দিয়ে লিখতে হয়, তাইলে আমি লিখবো হচ্ছে এবার, এবং বিটা কত, 1, তার মানে আমি সরাসরি লিখবো হচ্ছে
বি। সো প্রশ্নটা এরকম হতে পারে, একটা হাফ সাবট্রাক্টরের জন্য ডিফারেন্সের ইকুয়েশন বা লজিক ফাংশনটা কি হয় সেটা আমরা দেখলাম যে এ বার বি প্লাস হচ্ছে এ বি বার, কিংবা আমরা বলতে পারি এটা এ এক্স ওর বি, এবং বড় যেটা বড়র জন্য ফাংশনটা হচ্ছে এ বার বি। সো এইভাবে হচ্ছে আসতে পারে, কিংবা হচ্ছে আসতে পারে যে একটা হাফ সাবট্রাক্টরের বড় এর সমীকরণ কোনটি, বা একটা হাফ সাবট্রাক্টরের বড় এর জন্য কোন লজিক গেট ব্যবহার করা হয়। সো আমরা এটাকে বলতে পারি হচ্ছে একটা অ্যান্ড গেট, অর্থাৎ এখানে যদি একটা বার আছে তারপর নট গেট প্লাস অ্যান্ড গেট আছে, বাট আমরা হচ্ছে বলতেই পারি যে এখানে হচ্ছে মূলত অ্যান্ড গেট আছে। সো এইভাবে হচ্ছে প্রশ্ন আসতে পারে, কিংবা প্রশ্ন হইতে পারে একটা হাফ সাবট্রাক্টরের ডিফারেন্সের সমীকরণ, ডিফারেন্সের জন্য কোন লজিক গেট ব্যবহার করা হয়, তাহলে আমরা সেটাকে বলবো হচ্ছে এক্সঅর গেট। সো আমরা হচ্ছে বাইনারি বিয়োগের কাজ শিখেছি, এবার আসে ফুল সাবট্রাক্টর। ফুল সাবট্রাক্টর ইজ এ কম্বিনেশনাল লজিক সার্কিট দ্যাট পারফর্মস বাইনারি সাবট্রাকশন অফ 3 বিটস। সো যেটা আমরা এখানে বলা আছে যে ফুল সাবট্রাক্টর হচ্ছে মূলত 3টা বাইনারি বিটকে বিয়োগ করে। এখন আমরা যখন বিয়োগ করি, বিয়োগ সাধারণত আমরা এইভাবে করি যে এখানে 2টা সংখ্যা থাকে, সো 3টা সংখ্যা তো আসলে আমরা সাধারণত বিয়োগ করি না। সো এখানে আমরা বিয়োগটা কিভাবে করব, এইখানে বিয়োগটা করবো আমরা প্রথমে মূলত আমরা একটু দেখি, ধরুন হচ্ছে এই যে এটা যে আমরা বিয়োগ করি, এখানটা কত হবে 10, 10 থেকে 5 গেলে কত 5, হাতে আছে 1, 9, 10 থেকে 9 গেলে 1, হাতে আছে 1, এটা হচ্ছে 15। এইবার দেন 3 নাম্বার যে, অর্থাৎ আমি মূলত যেটা বুঝাচ্ছি যদি এরকম হয়তো এই হচ্ছে 200, বি হচ্ছে 185, তার মানে এই থেকে আমি বি বিয়োগ করলাম, এই যে বিয়োগফল যেটা পাইছি এ মাইনাস বি যেটা পাইছি, এইখান থেকে এইবার আমি হচ্ছে বি ইন যেহেতু দিয়েছি এইটাকে আমি বিয়োগ করব। সো ফুল সাবট্রাক্টরটা মূলত এইভাবে কাজ করে যে এ থেকে বি বাদ দিব, এদের যে বিয়োগফল পাবো সেই বিয়োগফল থেকে আবার বি ইনপুটটাকে আমি বাদ দিব, এবং এখানে হচ্ছে যেহেতু বিয়োগ করছে, বিয়োগ করা মানে হচ্ছে আমি আউটপুট 2টা জিনিসই পাবো, একটা হচ্ছে ডিফারেন্স আর একটা হচ্ছে বড়। সো যেহেতু এইটাকে বি আউট বলছে, কারণ এই পাশে ইনপুটটাকে যেহেতু বি ইনপুট বলেছি, এই কারণে এটাকে আমরা বলেছি বি আউটপুট। তার মানে আমরা যেটা জানলাম যে হাফ অ্যাডার কিংবা ফুল অ্যাডার ক্ষেত্রে আমার হচ্ছে ইনপুট, হাফ অ্যাডার ক্ষেত্রে আমরা দেখেছি ইনপুট হচ্ছে 2টা, আউটপুট 2টা। ফুল অ্যাডারের ক্ষেত্রে আমরা দেখেছি ইনপুট হচ্ছে 3টা, আউটপুট হচ্ছে 2টা, এবং হাফ সাবট্রাক্টরের ক্ষেত্রে ইনপুট 2টা, আউটপুট 2টা। ফুল সাবট্রাক্টরের ক্ষেত্রে ইনপুট 3টা, আউটপুট হচ্ছে 2টা। এবার আমরা হচ্ছে এই যে ট্রুথ টেবিলটা দেখি। প্রথমত আমাকে যদি প্রশ্ন করা হয় যেখানে ইনপুট যেহেতু 3টা আছে, তার মানে ট্রুথ টেবিলে কত ধরনের কম্বিনেশন সম্ভব, কিংবা 3 ইনপুটের জন্য কত ধরনের কম্বিনেশন সম্ভব। সো আমরা জানি এটা হচ্ছে 2 টু দি পাওয়ার n, অর্থাৎ এই ক্ষেত্রে 2 টু দি পাওয়ার 3 সমান সমান কত 8। এবং আপনারা জেনেছি যে 0 1 0 1 0 এইভাবে 8টা লিখবো। দেন অন্য একটা ইনপুটকে 00 11 00 11 এইভাবে 8টা লিখবো। দেন 3 নাম্বার যে ইনপুট সেটাকে 4টা 0 4টা 1 এইভাবে লিখবো। আপনি চাইলে এই কেও 0 1 0 কিভাবে 8টা লিখতে পারতেন, বি 00 11 তো আছেই, বি ইনপুট যেটা এটাকে 4টা 0 4টা 1 আপনি লিখতে পারতেন। এবার আমরা একটু বিয়োগটা করি। সো আমরা যেটা জেনেছি প্রথমে আমরা কি করব যে এ মাইনাস বি করবো। সি মাইনাস বি যদি আমরা করি, দেখুন প্রথম কথা আছে 0 0, তার মানে আমি 0 থেকে 0 বাদ দিই। সো 0 থেকে 0 বাদ দিলে কত হচ্ছে 0 হচ্ছে, এই 0 থেকে এইটাকে বাদ দিব, তার মানে আবারও 0 দিলাম, তার মানে আমার বিয়োগফল হচ্ছে 0। এবং আমার এখানে আসলে বড় অর্থাৎ ধার করতে হয় নাই, তার মানে বড়টা হচ্ছে 0, তার আমার ডিফারেন্স হচ্ছে 0, এবং হচ্ছে আউটপুট বড় যেটা সেটা হচ্ছে 0। এবার আসি হচ্ছে 2 নাম্বারটা। সো 2 নাম্বারটা যদি আসি, সে 2 নাম্বারটা আছে হচ্ছে 0 মাইনাস 0। আচ্ছা 0 মাইনাস 0 তো আমরা জানলাম যে 0 হবে। এবার 0 থেকে যদি 1 বাদ দিই তাহলে কি হয়, দেখুন 2 থেকে কিন্তু 1 বিয়োগ করা যায় না, তার মানে আমরা জানি যে ধার করতে হবে। আমরা একটু আগে জেনেছি যখন বিয়োগ করা যাবে না তখন আমরা কত ধার নিব 2, এটা কেটে তাহলে 2 লিখলাম। তাহলে 2 থেকে যদি 1 বাদ দেয় কত হচ্ছে 1, এবং হাতে আছে কত 1, এবং আমরা জেনেছি যে এইটাকে আমরা বলি হচ্ছে ডিফারেন্স, এবং এইটাকে বলি হচ্ছে বি। তার মানে আমার ডিফারেন্সটা হচ্ছে 1 এবং বড় হচ্ছে 1। দেখুন এখানে তাই লিখেছি ডিফারেন্স 1, বড় হচ্ছে 1। এবার আসে হচ্ছে 3 নাম্বারটা, 0 থেকে 1 বাদ দিব, আমি এটা
সো এটা যদি আসি 0 থেকে 1 বাদ দেই, এবার দেখি 0 থেকে তো 1 আসলে বিয়োগ করা যাচ্ছে না। তো বিয়োগ যেহেতু করা যাচ্ছে না, তাইলে আমি কি করব, এখানে ধার নেব কত, 2। তাহলে 2 থেকে যদি আমি 1 বাদ দিই, কত থাকে, 1, এবং হাতের 1 এখানে আমি হচ্ছে লিখলাম। লিখার পর এখানে আবার আমার কত আছে, 0। তাহলে এবার বিয়োগ করি হচ্ছে 0। তাহলে কত হচ্ছে, ডিফারেন্স হচ্ছে 1, বড় হচ্ছে 1। দেখুন এখানে তাই আছে, ডিফারেন্স হচ্ছে 1, বড় হচ্ছে 1। সো এইভাবে হচ্ছে মূলত বিয়োগের কাজটা হয়। আমি আশা করছি আপনারা সবাই বুঝতে পেরেছেন। এরপর যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আমরা চেষ্টা করব আপনাদেরকে সহজভাবে হচ্ছে বিষয়টাকে উপস্থাপন করার জন্য। সো আমি হচ্ছে এবার হচ্ছে আরেকটাতে যদি আসি, একবার লাস্টেটা যদি আমরা একটু আলোচনা করি, 1 1 1, তার মানে আমি কি করব, 1 থেকে 1 বাদ দিব প্রথমে। তো 1 থেকে যদি 1 বাদ দিই, আমার বিয়োগফল কত, 0 হলো। এবার আমি কি করব, এই 0 থেকে আমার এই যে লাস্ট যে 1 আছে এটা বিয়োগ করব। দেখুন 0 থেকে তো 1 বিয়োগ করা যাচ্ছে না, তাহলে আবার কি আসবে, ধারের বিষয় আসবে। সো ধার করলাম কত, 2, তার মানে 2 থেকে 1 গেলে কত হয়, 1, হাতে আছে 1, তখন ডিফারেন্স হচ্ছে 1, বড় হচ্ছে 1, এইটাই হচ্ছে দেওয়া আছে। এবার আসি হচ্ছে আমরা লজিক ফাংশনটা কিভাবে লিখবো। সো লজিক ফাংশন আমরা এইখানে লিখি, তাহলে আমাদের বুঝতে সহজ হবে কিংবা ব্যাখ্যা করতে সহজ হবে। তো আমরা লজিক ফাংশন কয়টা লিখবো, 2টা, কারণ আমার যেহেতু আউটপুট হচ্ছে 2টা, তার মানে আমি শুরুতে লিখছি হচ্ছে ডি, পরে হচ্ছে বি। সো আমার প্রথম কাজ হচ্ছে আমি দেখব যে এইখানে আমার আউটপুট, অর্থাৎ আমি ডি এর যদি সমীকরণ লিখতে চাই, ডি এর মান 1 আছে কয়টা, আগে প্রথমেই সেটাকে আইডেন্টিফাই করব। সো এই অবস্থায় 1 আছে, আমি যদি এটা একটু মুছে দেই, এটা এইখানে 1, এইখানে 1, এইটা 1, এইটা 1, তার মানে এদের জন্য আমি ইনপুটগুলোকে লিখব, যে আউটপুটগুলো 0 আছে সেগুলো বাদ, সেগুলোকে আমরা কনসিডারে নিব না। এবার দেখি এখানে যখন 1, তখন a এর মানটা কত, 0, আমরা জানি 0 মানে হচ্ছে লিখতে হয় বার দিয়ে। এবার আসি হচ্ছে এখানে আসি b, কত, b হচ্ছে 0, 0 মানে আমরা এটাকে কি লিখবো, আবারও বার লিখবো। এবার আসি b ইনপুট যেটা, এটা কত, 1 আছে, তার মানে আমি এটাকে এইভাবে লিখবো। আপনি চাইলে এটাকে এ বি সি এভাবেও আপনি চাইলে করতেই পারেন, কোনো অসুবিধা নাই, গেল। এবার দ্বিতীয়টা, তাহলে আমরা কি করবো, প্লাস দিয়ে লিখবো। এই অবস্থা আমার a এর মান কত, 0, তার মানে হচ্ছে এবার b এর মান কত, 1, তার মানে হচ্ছে b, এবং এইটা হচ্ছে 0, তার মানে কত লিখবো, b ইনপুট বার। অথবা আমরা এটাকে কেটে সি লিখি, তাহলে আমার মনে হয় যে আপনারা একটু সহজে বুঝতে পারবেন, ঝামেলা কম হবে। তাহলে আমি যদি প্রথমটা লিখি, তাহলে আমরা কি লিখবো, এবার, দেন এটা হচ্ছে বি বার, এটা হচ্ছে সি, যোগ দ্বিতীয়টার ক্ষেত্রে কি আসবে, এটা হচ্ছে এবার, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি বার, তাহলে এবার, তারপর হচ্ছে বি, দেন হচ্ছে সি বার, যোগ এইটাই যদি আসি, এ বি বার সি বার, এ বি বার সি বার, যোগ লাস্টেরটা, যেহেতু তিনটেই 1, তাহলে আমি লিখবো হচ্ছে এ বি সি। আমার বিষয় আপনারা বুঝতে পেরেছেন। এরপর যদি না বুঝতে পারেন অবশ্যই জানাবেন, তাহলে আমরা চেষ্টা করব পরের ক্লাসে বিষয়গুলো ক্লিয়ার করতে। এবার আসি হচ্ছে, আমি এটাকে অন্য কালে যদি ব্যবহার করি আউটপুটের বড়র জন্য, তাহলে এখানে 1 1 কয়টা পেয়েছি, 4টা পেয়েছি। ওকে, এটা মুছে দেই। এখন এই যে বড়টা যখন এখানে যখন 1, তখন এইটা দেখি a এর মান কত, 0, b 0, c 1, তাইলে আমরা লিখব কি, a বার b বার c। সো এটা লিখছি a বার b বার c। এই দ্বিতীয়টার জন্য আসি, প্লাস দিয়ে লিখব, এটা লিখবো আমরা কি, যেহেতু 0, তাহলে কত, a বার b c বার, তাহলে লিখলাম a বার b c বার, যোগ এটা যদি আসি, a বার b c, তাহলে এবার বি সি, যোগ এটা যদি আসি এ বি সি। সো এইভাবে হচ্ছে আমরা মূলত হাফ সাবট্রাক্টর বলি, ফুল সাবট্রাক্টর বলি, আমরা হচ্ছে অথবা যে কোনো লজিক গেটের ক্ষেত্রে আমরা লজিক ফাংশনটা লিখতে পারবো। সো আমরা ইকুয়েশনটা হচ্ছে আগের স্লাইডে লিখে ফেলেছি। আই হোপ যে আপনারা সবাই বুঝতে পেরেছেন।
আর না বুঝলেও যেটা বলছে অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাবেন, কারণ এই টপিকগুলো খুবই গুরুত্বপূর্ণ। লজিক কি ডিজিটাল ডিভাইস থেকে আমার ধারণা অনেকগুলো প্রশ্ন আসবে। সো অবশ্যই এই কনসেপ্টগুলো আমাদেরকে ভালোভাবে ক্লিয়ার হতে হবে। দেন আমরা হচ্ছে আরেকটা নতুন কনসেপ্টের সাথে একটু পরিচিত হই, এটাকে বলা হয় হচ্ছে টু এস কমপ্লিমেন্ট, বা হচ্ছে এটাকে বাংলায় যদি বলি এটাকে বলা হয় হচ্ছে দুই এর পরিপূরক। So, আমরা পরিপূরক কনসেপ্টের সাথে অলরেডি পরিচিত হয়েছি। পরিপূরক মানে হচ্ছে বিপরীতটাকে বোঝায়। তো একের পরিপূরক কিংবা দুইয়ের পরিপূরকটা কিভাবে কাজ করে বা কেন করব আমরা সেটা একটু জানার চেষ্টা করি। সো দুইয়ের পরিপূরকটা হচ্ছে এইরকম, আপনারা হয়তো জানেন যে সংখ্যা পদ্ধতির রূপান্তর, অর্থাৎ ধরুন একটা দশমিক, আমি এটা 20 লিখি, ধরুন এরকম একটা সংখ্যা আছে, এই সংখ্যাটাকে আপনাকে হয়তো বললো বাইনারি সংখ্যা পদ্ধতিতে কিংবা অক্টালে বা হেক্সাডেসিমালে রূপান্তর করার জন্য। তো আমরা সাধারণত যদি দশমিক সংখ্যা থেকে আমরা অন্য কোনো সংখ্যা পদ্ধতিতে যাই, আমরা সেই সংখ্যাটাকে হচ্ছে ভাগ করি যেই সংখ্যা পদ্ধতিতে আমরা রূপান্তর করব তার বেস দ্বারা। অর্থাৎ এই ক্ষেত্রে যদি বলি যেহেতু এটা দশমিক সংখ্যা আছে, আমি এটাকে বাইনারিতে রূপান্তর করছি, তার মানে এই সংখ্যাটাকে আমরা 2 দিয়ে ভাগ করব। সো এটা হচ্ছে মূলত পজিটিভ সংখ্যাকে আমরা এইভাবে করি, কিন্তু এটা যদি এইরকম হয়তো নেগেটিভ একটা সংখ্যা, তো -30, সো এটাকে যে আমি হচ্ছে আমরা যদি এটাকে বাইনারিতে নিতে চাই তখন আমরা কিভাবে করব? তখন যেটা করি আমরা, যে প্রথমে হচ্ছে এই 30কে আমরা হচ্ছে বাইনারিতে নেই, দেন এইটাকে আমরা 2s কমপ্লিমেন্ট করি। অর্থাৎ তখনই মূলত, অর্থাৎ যখন ঋণাত্মক সংখ্যার বিষয় আসে তখনই মূলত আমরা হচ্ছে 2s কমপ্লিমেন্টটা করি, কারণ হচ্ছে ঋণাত্মক সংখ্যাকে আমরা সরাসরি হচ্ছে বাইনারিতে রূপান্তর করতে পারি না। এই জন্যই আমাদের মূলত 2s কমপ্লিমেন্ট যে কনসেপ্টটা আছে সেটা শিখতে হয়। সো আমরা একটু প্রথমে আমরা একটু শিখি যে আসলে রূপান্তরটা কিভাবে করব। আপনারা সবাই পারেন, তারপরে একটু জাস্ট একটু রিক্যাপ করা আর কি। আমি একটু উদাহরণ চিন্তা করি যে দশমিক থেকে বাইনারিতে রূপান্তর। তো আমরা একটা সংখ্যা লিখি, আমি ধরে নিলাম 20, একটা দশমিক সংখ্যা, এইটাকে আমি হচ্ছে বাইনারিতে নিতে চাই। সো যেটা বলছিলাম যে দশমিক সংখ্যাকে যদি আমি যেই সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে চাই তার বেস দিয়ে ভাগ করব। সো 20কে যেহেতু আমি বাইনারিতে নিতে চাচ্ছি, তার মানে 20কে আমি ভাগ করব 2 দিয়ে। সো 20কে যদি আপনি 2 দিয়ে ভাগ করেন, ভাগফল কত? 10। একটু হাইফেন দিয়ে আপনি ভাগশেষ লিখবেন। দেখুন 2 দিয়ে 20কে ভাগ করলে আসলে কোনো ভাগশেষ থাকে না, যদি ভাগশেষ না থাকে আমরা সেটাকে লিখবো হচ্ছে 0। এইবার এই যে নতুন যে ভাগফল পেয়েছি এটাকে আমি আবারও 2 দিয়ে ভাগ করব। সো 2 দিয়ে যদি 10কে ভাগ করি, ভাগফল 5, ভাগশেষ নাই, মানে হচ্ছে 0। আবার 2 দিয়ে 5কে ভাগ করলে ভাগফল হচ্ছে কত? 2, ভাগশেষ হচ্ছে 1। অর্থাৎ আমরা এখানে, আমরা জানি 2 দিয়ে 5কে ভাগ করলে 2.5 হওয়ার কথা, বাট আমরা এখানে ফ্র্যাকশন আনবো না, আমরা পূর্ণ সংখ্যাতেই ভাগফলটাকে লিখব। তার মানে আমি যদি এখানে 2 লিখি অবশ্যই আমার ভাগশেষ হচ্ছে 1। ওকে, এবার আমি আবার 2 দিয়ে যদি 2কে ভাগ করি, আমার ভাগফল হচ্ছে 1, ভাগশেষ নাই, মানে হচ্ছে 0। সো আপনি এইভাবে ভাগ করাটা কন্টিনিউ করে যাবেন যতক্ষণ পর্যন্ত না আপনার এই ভাগফলের জায়গাটায় 0 আসছে। তো আমার কিন্তু এখনো 0 আসে নাই, তখন আমাকে আবারও ভাগ করতে হবে। দেখুন 2 দিয়ে যদি আমি 1কে ভাগ করি, আসলে তো ভাগ করা যায় না, তার মানে আমরা বলতে পারি ভাগফলটা হচ্ছে 0। তার মানে আমার ভাগফল 0, এবং এইটা তো আসলে যেহেতু ভাগ করা যাচ্ছে না, তার মানে এইটাই হচ্ছে আমার হয়ে যাবে কি এখন? ভাগশেষ। সো এইভাবেই হচ্ছে আমরা দশমিক সংখ্যা থেকে বাইনারিতে নিব। এখন যে ভাগশেষগুলো পেয়েছি এগুলোকে আমরা নিচ থেকে উপরের দিকে লিখি, অর্থাৎ সবার শেষে পাইছি কত? 1 লিখলাম, তারপরে এই 0টা লিখবো, এরপর আবার কত আছে? 1, তারপরে এই 2টা 0কে লিখবো। এইভাবে আমরা মূলত দশমিক সংখ্যা থেকে আমরা বাইনারিতে বা অক্টাল যে কোনো সংখ্যা পদ্ধতিতে আমরা রূপান্তর করতে পারি। এখন এই যে বাইনারি সংখ্যাটা আমরা লিখেছি, বাইনারি সংখ্যাটাতে এই যে এখানে অঙ্ক আছে, এই অঙ্কগুলোকে বলা হয় হচ্ছে বিট। অর্থাৎ বাইনারি প্রত্যেকটা অঙ্ককেই বলা হয় হচ্ছে বিট। আমরা যদি বলি এখানে অঙ্ক কয়টা, আমরা বলবো এখানে অঙ্ক হচ্ছে 2টা, বা এখানে যদি বলি অঙ্ক কয়টা, 2, 5, এখানে হচ্ছে 5টা অঙ্ক। বাট বাইনারি ক্ষেত্রে আমরা অঙ্ক না বলে আমরা কি বলবো? বিট বলবো। তার মানে এই জায়গায় আমার বিট আছে কয়টা? 5টা। সো এইভাবে হচ্ছে মূলত বিটটা কাউন্ট করা হয়, এবং আপনারা জানেন 8 বিটে হচ্ছে 1 বাইট। এবার আসি হচ্ছে
2s কমপ্লিমেন্ট করার জন্য আমাকে প্রথমে 1s কমপ্লিমেন্ট করতে হবে। তো আমি যে মানটা পেয়েছি সেটা একটু লিখি যে 10 100। ওকে, আমি পেয়েছি সেটা হচ্ছে 10 100 এইটা। এখন আমি 2 এর পরিপূরক করার আগে আমাকে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে 1 এর পরিপূরক কিংবা হচ্ছে 1s কমপ্লিমেন্ট। এই 1s কমপ্লিমেন্ট করার আগে আমাকে আরেকটা কাজ করতে হবে, যে মানটা পাবো বাইনারি মানটা সেটাকে আমি 8 বিটে লিখবো। তার মানে এটাকে আমার এমনভাবে 8 বিট বানাইতে হবে যাতে মানটার পরিবর্তন হয় না। সো এখানে আছে 5টা বিট, আমি যদি সামনে 3টা জিরো যেই তাহলে আমার 8টা বিট হচ্ছে এবং মানের কোনো পরিবর্তন হচ্ছে না, কারণ আমরা জানি বাম দিকে শূন্যের কোনো দাম নাই। এখন কথা হচ্ছে হোয়াই 8 বিট। সো 8 বিট আসবে কারণ হচ্ছে এই যে বিটগুলো আছে, বিটগুলোকে আমরা স্টোর করি মূলত হচ্ছে রেজিস্টারের মধ্যে। এখন এই রেজিস্টারের সবচেয়ে ছোট যে রেজিস্টার তার ক্যাপাসিটি হচ্ছে 8 বিট। সো আমরা এই কারণে এটাকে মূলত 8 বিটে লিখছি। যদি কোনো কারণে এই যে আমার যে বাইনারি মানটা আসছে, আমি যদি উদাহরণ হিসেবে ধরে নিই, এইটা যদি কোনো কারণে 12 বিট হইতো বা 13 বিট হইতো, অর্থাৎ 8 বিটের বেশি হইলেই তখন আমাকে মূলত হচ্ছে 16 বিটে চলে যেতে হইতো। সো আমি যেহেতু বাইনারিতে নেওয়ার পর আমি পেয়েছি মাত্র 5 বিট, এই কারণে সবচেয়ে ছোট যে রেজিস্টার অর্থাৎ 8 বিট রেজিস্টার দিয়ে আমার হয়ে যাবে। এই কারণে আমরা এটাকে 8 বিটে লিখেছি। আপনি যখন হচ্ছে কোনো একটা সংখ্যার বাইনারিতে করবেন, যদি আপনার দেখেন কোনো কারণে হচ্ছে 6 বিট হইলো, তার মানে আপনি অতিরিক্ত 2টা শূন্য দিবেন বাম পাশে, তাহলে আপনার হয়ে যাবে। এবার আসছে হচ্ছে 1s কমপ্লিমেন্ট আপনার কিভাবে করব। সো 1s কমপ্লিমেন্ট মানে হচ্ছে, এটাকে বাংলায় বলা হয় 1 এর পরিপূরক। 1 এর পরিপূরক মানে হচ্ছে যেখানে শূন্য আছে তার পরিবর্তে 1 লিখবেন এবং 1 এর পরিবর্তে আপনি শূন্য লিখবেন। অর্থাৎ এই যেখানে আমি কত দেখতে পাচ্ছি শূন্য আছে, আমি এখানে লিখবো হচ্ছে 1। এখানে কত আছে শূন্য, তার পরিবর্তে লিখবো 1। শূন্য আছে তার পরিবর্তে লিখবো 1। এখানে 1 আছে তার পরিবর্তে লিখবো শূন্য। তার মানে এটা কত 1 0 1 1। অর্থাৎ আমি যে বাইনারি বিটগুলো পেয়েছি এই বিটগুলোকে আমি পরিবর্তন করব। কিভাবে পরিবর্তন করব? শূন্য যেখানে থাকবে তার পরিবর্তে লিখব 1 এবং 1-এর পরিবর্তে আমি লিখব হচ্ছে শূন্য। এটাই হচ্ছে 1s কমপ্লিমেন্ট। সো এটা একটা প্রশ্ন আসতে পারে যে একটা সংখ্যা হয়তো দিয়ে দিল যে এই সংখ্যাটার 1s কমপ্লিমেন্ট কত, সেটা বের করার জন্য ধরুন এরকম একটা সংখ্যা দিল, হয়তো এরকম যে 10100, এইটা এর 1s কমপ্লিমেন্ট কত। এখন আপনাকে একটু খেয়াল করতে হবে, আপনি দেখবেন যে আনসারের মধ্যে 8 বিট আছে কিনা। সো 8 বিট যদি থাকে তার মানে আপনি এখানে সামনে আরো অতিরিক্ত 3টা জিরো দিয়ে দিলেন, দেন এটাকে যদি আমরা 1s করি তাহলে কত হবে 3টা 1 0 1 0 1 1 এরকম হবে। যদি কোনো কারণে আপনি দেখেন যে না এখানে মানে এখানে আছে কত 5 বিট, আপনার আনসারগুলো অপশনগুলো আছে 5 বিটে, সেক্ষেত্রে আপনি যেটা করবেন এই 3টে শূন্য দেওয়ার দরকার নেই, তখন এই 3টা বাদ, সেই ক্ষেত্রে আপনার আনসারটা হবে এরকম 0 1 0 1 1। এইভাবে আমরা 1s কমপ্লিমেন্টটা করব। সো এইটা আমাদের উদ্দেশ্য না, আমরা যেটা করছি আমরা 2-এর পরিপূরক করছি। 2-এর পরিপূরক যখন করছি, 2-এর পরিপূরক করার জন্য প্রথম কাজ হচ্ছে আমাকে ওই বাইনারি মানটাকে 8 বিটে লিখবো, তারপর 1-এর পরিপূরক করব এবং 1-এর পরিপূরক করে তার সাথে আমরা 1 যোগ করব। সো আমরা এইটার আর কোনো কাজ নাই, এটাকে জন্য আমরা হচ্ছে কেটে দিলাম। এখন আমরা যোগ কিভাবে করব? আমরা হাফ এটার পড়ার সময় আমরা বাইনারি যোগের অঙ্ক দেখেছিলাম যে 2টা 1 যোগ করলে যোগফল 0 হাতে থাকে 1, 3টা 1 যখন যোগ করব তখন যোগফল 1 হাতে থাকবে 1। আমি একটু লিখে দিই আবারও যে 2টা 1 যোগ করলে যোগফল হবে 0 এবং হাতে থাকবে 1। 3টা 1 যোগ করলে আপনার যোগফল হবে 1 এবং হাতে থাকবে 1। সো আমরা যদি এইটা মনে রাখি তাহলে আই হোপ যে আমাদের কখনো হচ্ছে বাইনারি যোগের অঙ্কে অসুবিধা হবে না। যেখানে 1 কয়টা আছে 2টা 1 মানে যোগফল কত 0, হাতে আছে কত 1
হাতের একটাকে অন্য কালি দিয়ে লিখি, হাতের এক। এখন ওয়ান কয়টা? দুইটা। দুইটা মানে যোগফল কত? শূন্য, হাতে আছে এক, তাহলে শূন্য আর একে কত? এক। এখানে এক আছে এক, এখানে যেহেতু শূন্য আছে শুধু শূন্য, এইখানে তিনটা ওয়ান আছে, তিনটা ওয়ান বসে যাবে। এইটাই হচ্ছে মূলত দুই এর পরিপূরক বা হচ্ছে 2s কমপ্লিমেন্ট। এখন প্রশ্ন হতে পারে যে 2s কমপ্লিমেন্ট করে কি লাভ হইল? সো আমরা আসলে দেখুন একটু খেয়াল করি, আমরা হচ্ছে 20 নিয়েছিলাম, 20-এর বাইনারি মানটা হচ্ছে 10100। যদি আপনাকে প্রশ্ন করতো যে -20-এর বাইনারি কত, সো -20-এর বাইনারি হচ্ছে মূলত এইটা, এই যে আমরা যেটা বের করেছি -20। আমি যেই মান যেই মানটা পেয়েছি এইটা মূলত হচ্ছে -20, অর্থাৎ কোন একটা পজিটিভ সংখ্যার পজিটিভ নাম্বারের আপনি যখন 2s কমপ্লিমেন্ট করবেন তখন আপনি মূলত পাবেন হচ্ছে নেগেটিভ সংখ্যাটা। যেহেতু আমি +20-এর 2 এর পরিপূরক করেছি, তার মানে আমি যেই মানটা পেয়েছি সেটা মূলত হচ্ছে -20-এর মান। সো এইটাও একটা প্রশ্ন হইতে পারে যে -20-এর বাইনারি কত, এরকম টাইপের একটা প্রশ্ন হইতে পারে। সো যদি কখনো দেখেন কোনো নেগেটিভ সংখ্যা দেওয়া আছে, সেটা আপনাকে বাইনারি মানটা বের করতে বলছে, সেক্ষেত্রে আপনি কি করবেন? প্রথমেই হচ্ছে ওই পজিটিভ সংখ্যার বাইনারিটা নেবেন। অর্থাৎ আমি যদি এখানে একটু লিখি, -20-এর আপনাকে বললো বাইনারি করতে, তার মানে আপনার প্রথম কাজ হচ্ছে +20 অর্থাৎ 20-এর বাইনারি করবেন। এই 20-এর বাইনারি করার পর সে যে মানটা পাবেন সেটাকে 8 বিটে লিখবেন, তারপরে হচ্ছে 1-এর পরিপূরক করবেন এবং 1-এর পরিপূরকের সাথে 1 যোগ করলে সেটাকে বলা হয় 2-এর পরিপূরক। এইভাবে আমরা 2-এর পরিপূরকটা করে ফেলবো। এবং আরেকটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এই যে 8 নাম্বার যে বিটটা আছে, আমি যদি লাস্ট লাইনটা একটু মুছে দেই, লাস্ট লাইনটা যদি আমি একটু মুছে দেই, এইটাকে বলা হয় হচ্ছে আমার সাইন বিট। সাইন বিট মানে কি? আবারও বলছি, আপনি যখন 2-এর পরিপূরক করবেন, 2-এর পরিপূরক করার পর 8 নাম্বার বিটটাকে বলা হয় হবে হচ্ছে সাইন বিট। আপনার এখানে যদি 16 বিট হইতো, তাহলে 16 নাম্বার বিটটাকে আমরা বলবো হচ্ছে সাইন বিট। সাইন বিট মানে হচ্ছে চিহ্ন বিট, অর্থাৎ এই 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 বিটটা দিয়ে আপনার অনেকগুলো সিদ্ধান্ত নিতে পারেন। প্রথমত এই 8 নাম্বার বিটটা যদি 1 হয়, তার মানে আপনি বুঝবেন যে এই মানটা পেয়েছেন সেটা হচ্ছে একটা নেগেটিভ সংখ্যার মান। অর্থাৎ আমি যে বলছি -20, এটা আমি এই যে 8 নাম্বার বিটটা আছে সেটা দিয়ে বুঝতে পারবো। যদি কোনো কারণে দেখতাম এটা হচ্ছে 0 আসছে, অর্থাৎ একটা পজিটিভ সংখ্যার আমি 2-এর পরিপূরক করলাম, করার পর দেখলাম 8 নাম্বার বিটটা 0 আসছে, তার মানে আপনি নিশ্চিত থাকবেন যে আপনি হচ্ছে ক্যালকুলেশনে কোথাও ভুল করেছেন। সো যেটা বুঝলাম যে সাইন বিট 1 মানে হচ্ছে সংখ্যাটা হচ্ছে আমার নেগেটিভ, এবং সাইন বিট যদি 0 হয় তার মানে সংখ্যাটা হচ্ছে আমার পজিটিভ। এখন এই যে মানটা পাইছেন, এইটাকে যদি আপনি আবার 1-এর পরিপূরক করেন, 1 যোগ করেন, তখন আপনি আবার +20-এর মান পেয়ে যাবেন। অর্থাৎ +20-কে 2-এর পরিপূরক করলে আপনি পাবেন -20, -20-কে 2-এর পরিপূরক করলে আপনি পেয়ে যাবেন হচ্ছে প্লাস বিট। আর সাইন বিট কাকে বলে? 2-এর পরিপূরক করার পর 8 নাম্বার বিট, বা যদি 16 বিটে হইতো তাহলে 16 নাম্বার বিটকে আমরা বলবো হচ্ছে সাইন বিট। কখনো কখনো এখানে 9টা বিটও আসতে পারে। দেন 9 নাম্বার বিট যদি আসে, এখানে যেহেতু লিখি 9th বিট কিংবা 70তম বিট, সেটাকে বলা হয় হচ্ছে ওভারফ্লো, অথবা হচ্ছে আপনি চাইলে এটাকে ক্যারিও বলতে পারেন। সো আই হোপ যে আপনারা বুঝতে পেরেছেন সাইন বিট কাকে বলে বা ক্যারি বিট কাকে বলে। ক্যারি মানে যেটা হচ্ছে আপনার হাতে থাকছে। অর্থাৎ কেন এটাকে ক্যারি বলছি, আপনি যে রেজিস্টার নিয়েছেন সেই রেজিস্টারের ক্যাপাসিটি হচ্ছে 8 বিট, অর্থাৎ সে 8টা বিটকে স্টোর করতে পারে। বাট কোনো কারণে আপনি এটার মধ্যে 9টা বিট চলে আসছে, তার মানে নিশ্চয়ই আপনাকে অন্য আরেকটা রেজিস্টার ব্যবহার করতে হবে। যেহেতু ওই যে একটা 9 নাম্বার বিটটাকে আপনি 8 বিটের রেজিস্টার রাখতে পারছেন না, এই জন্য এটাকে বলা হয় ক্যারি বিট, যেটা হচ্ছে অন্য আরেকটা বিটে রেজিস্টারের মধ্যে স্টোর হবে। সো আমার বিশ্বাস যে আপনারা যে কীভাবে যোগ করবেন কিংবা বিয়োগ করবেন কিংবা 2-এর পরিপূরক করবেন সেটা বের করতে পারবেন। যদি প্রশ্ন করা হয় কোনটা সাইন বিট, আই হোপ সেটাও আপনারা বলতে পারবেন। কিংবা যদি বলা হয় কোনটা ক্যারি বিট,
তাহলে সেক্ষেত্রে আপনি দেখবেন যদি 17 বিটে হয় তার মানে হচ্ছে 17 নম্বর বিটটা ক্যারি বিট, 9টা বিটে আসলে 9 নম্বর বিটটা ক্যারি বিট, কিংবা যদি এখানে তো 8 বিটে আছে, যদি বলে এখানে ক্যারি বিট কত, সেখানে তো 9 নম্বর বিট নাই, তার মানে আমরা বলতে পারি যে এখানে হচ্ছে ক্যারি বিট হচ্ছে 0। এইভাবে আপনারা উত্তর করবেন। এবার আসে হচ্ছে বিসিডি। বিসিডি একটা খুবই গুরুত্বপূর্ণ টার্ম। বিসিডিটা হচ্ছে, বিসিডির মিনিংটা হচ্ছে বাইনারি কোডেড ডেসিমেল। আমরা একটু আগে যদি আবার একটু পেছনে ফেরত আসি, দেখেন আমি যখন 20-এর বাইনারি করেছি তখন আমি কি করেছি, 20কে 2 দিয়ে ভাগ করে গেছি, যখন ভাগফলটা 0 আসছে তখন আমি ভাগ করা বন্ধ করেছি। এখন বিসিডিটা হচ্ছে একটা যে কোনো একটা ডেসিমেলকে, আমি একটা উদাহরণ সংখ্যা লিখি, 1 2 3 4 5, অনেকটা সংখ্যা আছে, এইটাকে আমাকে বলা হলো বিসিডিতে নেওয়ার জন্য। তো বিসিডিতে যখন আমরা নিব তখন আমরা এইটাকে আসলে, এটা তো একটা সংখ্যা, এটাকে সংখ্যা হিসেব না করে আমরা অঙ্ক হিসেব করব। যদি অঙ্কই হিসেব করি তার মানে এখানে অঙ্ক আছে কয়টা, 5টা। এখন এই প্রত্যেকটা অঙ্ককে 4 বিটের বাইনারিতে নিব। আমি একটু লিখি, প্রতিটি অঙ্ককে 4 বিট বাইনারিতে লিখব, এটাই হচ্ছে বিসিডি। তার মানে হচ্ছে, আমি আবারও বলছি, বিসিডির পূর্ণরূপটা হচ্ছে বাইনারি কোডে ডেসিমেল, যেখানে কোনো একটা দশমিক সংখ্যাকে, শুধুমাত্র দশমিক সংখ্যা, এটা মিনিংটাই দেখুন, বাইনারি কোডের ডেসিমেল, অর্থাৎ ডেসিমেলকে আপনি কোড করবেন বাইনারিতে, বাট প্রত্যেকটা অঙ্ককে 4 বিটে লিখতে হবে। তার মানে আপনি 1-কে 4 বিটে লিখবেন, 2-কে 4 বিটে লিখবেন, এইভাবে প্রত্যেকটাকে আপনি 4 বিটে লিখবেন। এখন 4 বিটে যে আপনি লিখবেন, কিভাবে লিখবেন সেটা আমরা একটু দেখি। আমি এখানে একটু লিখি, আপনি ধরুন 8421, ধরুন আপনাকে বলছে 5-এর বিসিডি কত আপনাকে বের করতে বলছে। সো যখন কোনো সংখ্যার বিসিডি করতে বলে তখন আপনি 8421টা লিখবেন। লেখার পরে আপনি দেখেন তো 5 লিখতে গেলে এইখান থেকে 8 4 2 1 কাকে কাকে দরকার হবে। আপনি 5 লিখতে গেলে অবশ্যই আপনার হচ্ছে শুধু হচ্ছে 4 এবং 1, এই দুইটাকেই দরকার। সো আপনি 5 লিখবেন, আপনার দরকার হচ্ছে 4 এবং 1, যাকে যাকে দরকার তাদের নিচে আপনি 1 লিখবেন, 4 এর নিচেও 1, 1 এর নিচেও 1। এবং আমার যেহেতু 5 লিখতে 8 এবং 2 কে দরকার হচ্ছে না, এদের নিচে আমি লিখবো হচ্ছে 0। এটাই হচ্ছে মূলত 5-এর বিসিডি। তার মানে 5-এর বিসিডি কত পাচ্ছি, 0 1 0 1। অনুরূপ ভাবে আমি যদি বলি 6-এর বিসিডি কত, তো আমি এটাকে একটু এখন, যেটা থাকুক, ধরুন আপনি 6-এর বিসিডি করতে চাচ্ছেন, তো 6 লিখতে গেলে আপনার কাকে দরকার, 4 এবং 2। তার মানে আপনি 4 এর নিচে 1 লিখবেন, 2 এর নিচে 1 লিখবেন, আর কাউকে দরকার নাই, 8 কে দরকার নাই, তার মানে এটা 0, 1 কেও দরকার নাই, এটা হচ্ছে 0। তার মানে 6-এর বিসিডি হচ্ছে 0 1 1 0। এটাই হচ্ছে বিসিডি, এইভাবে মূলত বিসিডি বের করতে হয়। সো তাইলে আমরা যদি এখানে একটু আসি, তাহলে 0-এর বিসিডি কত, 0 দেখুন 0 লিখতে 8 4 2 1, আমার কাউকেই দরকার হচ্ছে না, তার মানে আমি হচ্ছে সবার নিচে 0 দিব, এটাই হচ্ছে 0-এর বিসিডি। 1 লিখতে গেলে কাকে দরকার, শুধু আমার 1 কে দরকার, তার মানে এটা 1, বাকি সব কি হবে, 0 হবে। 2 লিখতে গেলে আমার কাকে দরকার, 2 কে দরকার, তার মানে এখানে 1 দিব, বাকি সব কি দিব, 0 দিব। তার মানে 2-এর বিসিডি হচ্ছে 0 0 1 0। এবার আসি 3 লিখতে আমার 2 এবং 1 কে দরকার, তার মানে 1 1, আর কাউকে দরকার নাই, এই দুইটা হচ্ছে 0। সো এইভাবে হচ্ছে আপনি মূলত বিসিডিটা করবেন। এখন ধরুন আপনার পরীক্ষায় বললো একটা সংখ্যা লিখলাম আমি, আচ্ছা যে সংখ্যাগুলো লিখলাম, তখন দিলাম 7 আর হচ্ছে 9, বললো এর বিসিডি, পরীক্ষার ধরেন এটা প্রশ্ন, তাহলে আপনি কি করবেন, আপনার কাজ হচ্ছে প্রথমে 7-এর বিসিডি, 7-এর বিসিডি কেমনে, 7 লিখতে গেলে কাকে দরকার, 4 2 1, তার মানে এটা হচ্ছে কত, 1 1 1, এটা হচ্ছে 0। সো এই যে 0 1 1 1 লিখলাম। দেন হচ্ছে 9 লিখতে গেলে কাকে দরকার, 8 এবং 1, তার মানে 8 এর নিচে 1, 1 এর নিচে 1, এই দুইটা হচ্ছে 0। সো এটা হচ্ছে 9-এর বিসিডি, তেমন কত, 1 0 0 1। এইভাবে হচ্ছে আপনি যে কোনো সংখ্যার বিসিডি করবেন। সো এই গ্যাপটা সাধারণত দেয়া হয় যাতে করে 4টা করে বিট একসাথে লিখলে আপনাকে সহজে হচ্ছে বোঝা যায়, বাট আপনি যদি এই 8টাকে একসাথে লিখে ফেলেন তখন আসলে হচ্ছে মানটা কত গেস করা একটু কঠিন হয় আর কি।
সে কারণে সাধারণত স্পেস দিয়ে লেখা হয়, বাট পরীক্ষা যদি দেখেন স্পেস নেই তাহলে আপনি ওভাবে হিসাব করবেন নাকি 8টা বিট আছে কিনা। এখন আরেকটা প্রশ্ন হইতে পারে এরকম, যে ধরুন আপনাকে একটা প্রশ্ন করলো এরকম 123 এইটার বিসিডি কত বিটের। সো আপনি তো জানলেন বিসিডি মানে প্রত্যেকটা অঙ্ককে 4 বিটে লিখতে হবে। তার মানে এখানে হচ্ছে যেহেতু 3টা অঙ্ক আছে, তার মানে 3 × 4 কত বিট হবে, 12 বিট হবে। সো এইভাবে আমরা বিসিডিটাকে ক্যালকুলেশন করতে পারবো। আই হোপ যে আপনারা বুঝতে পেরেছেন। এবার হচ্ছে বিসিডি অ্যাডার কি। a BCD adder is a combinational circuit that adds two BCD numbers। অর্থাৎ আপনাকে যদি দুইটা, আমরা তো বাইনারি যোগ শিখেছি, যে বাইনারিতে আমরা এটাও জেনেছি দুইটা 1 যোগ করলে যোগফল 0 হাতে 1, তিনটা 1 যোগ করলে যোগফল 1 হাতে থাকবে 1। এখন আপনাকে যদি বলে যে বিসিডি ভ্যালু দেওয়া আছে, বিসিডি ভ্যালুটা যোগ করতে, সেটা আপনি কিভাবে করবেন সেটাই হচ্ছে আমাদের এখন শিখবো আমরা। বিসিডি যুগের ক্ষেত্রে আপনাকে একটা, আচ্ছা আমরা একটা উদাহরণে চাই তাহলে আপনাকে বুঝতে পারবেন। দেখুন এখানে দেওয়া আছে 0 1 1 1, আর একটা দেওয়া আছে হচ্ছে 1 0 0 0। এটাকে বলছে যে বিসিডি অ্যাডার। তো অর্থাৎ আপনাকে বলে দিবে যে এদের বিসিডি অ্যাডার সার্কিট ব্যবহার করলে এদের যোগফল কত। তো দেখুন 1 আর 0 যোগ করলে 1, 1 আর 0 যোগ করলে 1, তারপর হচ্ছে 1, এখানে কত 1। এইটা আপনার আনসার হওয়া উচিত। বাট এখানে একটু সাবধানে আমাদের খেয়াল করতে হবে। দেখুন বিসিডি হয় মূলত হচ্ছে দশমিকের অঙ্কগুলো। দশমিকের অঙ্ক কয়টা, 0 থেকে 9, 10টা। এবং সবচেয়ে বড় অঙ্কটা কত, 9, 9 এর বিসিডিটা কত 1 0 0 1। সো আমরা জেনেছি 9, 9 এর বিসিডি হচ্ছে 1 0 0 1। এখন আপনি যদি কোনো যখন বিসিডি যোগ করবেন একাধিক সংখ্যার, যদি আপনি দেখেন যে যোগফলটা পাচ্ছেন সেটা যদি দেখেন 1 0 0 1 অপেক্ষা বড় হয়, তখন এইটার সাথে আপনি 6 এর বিসিডিটা অ্যাড করবেন। 6 এর বিসিডিটা কত, এই যে 6 এর বিসিডি যদি আমরা বের করি, 6 লিখতে আমার কাকে দরকার, 4 এবং 2, এই দুইটা কি হবে 0। 0 1 1 0 হচ্ছে 6 এর বিসিডি, এইটাকে আপনি যোগ করবেন, তার মানে 0 1 1 0। তাহলে এবার আমরা দেখি যোগফল কত আসে। 1, দুইটাকে যোগ করলে যোগফল 0 হাতে আছে 1, তিনটা 1 মানে যোগফল 1 হাতে আছে 1, দুইটা 1 মানে যোগফল 0 হাতে আছে 1। এটাই হচ্ছে আপনার অ্যাকচুয়াল আনসার। সো যেটা খেয়াল করতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। কোনো কারণে আপনার যোগফলটা যদি 1 0 0 1 অপেক্ষা বড় হয়, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, 6 এর বিসিডিটা যোগ করতে হবে। 6 এর বিসিডি হচ্ছে 0 1 1 0, যেটা পাবেন সেটাই হচ্ছে আপনার আনসার। আই হোপ যে আপনারা বুঝতে পেরেছেন। আবারও বলছি, কখন এটা করতে হবে, যখনই আপনার যোগফলটা, অর্থাৎ যে যোগফলটা পাবেন সেটা যদি হচ্ছে 1 0 0 1 অপেক্ষা বড় হয়। দেখুন আমি পেয়েছি কত, 4টা 1, যেটা 1 0 0 1 থেকে বড়। এটাকে আপনি চাইলে দশমিক সংখ্যা হিসেব করতে পারেন, অর্থাৎ এটা হচ্ছে কত, যে 1001। সো 1001-এর থেকে বড় সংখ্যা হইলেই আপনাকে হচ্ছে 6 এর বিসিডিটাকে অ্যাড করতে হবে। সেখানে আরেকটা উদাহরণ দিয়েছি, দেখুন 0 1 0 1, এর সাথে 1 0 0 1 যোগ করি কত হয় 1, সরি এটা হচ্ছে দুইটা 1 মানে যোগফল 0 হাতে আছে 1 1 1। সো আমার আমার যে কন্ডিশনটা ছিল সংখ্যাটা 9, 9 এর বিসিডিটা ছিল হচ্ছে 1 0 0 1। যেহেতু 1 0 0 1 থেকে বড়, তার মানে আমি কি করব, 1 1 0 যোগ করব। 0, দুইটা একে যোগফল 0, তিনটা একে 1, দুইটা একে 0 1। এইটাই হচ্ছে আমার হচ্ছে ফাইনাল আনসার। সো এইভাবে আমরা মূলত বিসিডি অ্যাডারের কাজটা করব। আই হোপ যে আপনারা বুঝতে পেরেছেন। এবার হচ্ছে এনকোডার কি। সো এনকোডার হচ্ছে একজন সমবায় সার্কিট বা ডিজিটাল বর্তনী যা মানুষের ব্যবহৃত বিভিন্ন আলফানিউমেরিক বর্ণ, বিশেষ চিহ্ন, টেক্সট, অডিও, ভিডিও ইত্যাদিকে ডিজিটাল সিস্টেম বোধগম্য করে রূপান্তর করে। অর্থাৎ সহজ ভাষায় যদি বলি, এনকোডার হচ্ছে এমন একটা ডিভাইস যেটা মানুষের বোধগম্য ভাষাটাকে মেশিন ভাষার বোধগম্য ভাষায় রূপান্তর করে। অর্থাৎ আরেকটু সহজ করে বলে, মানুষের ভাষাকে মেশিন ভাষায় রূপান্তর করে। সো এটা এখানে একটু ব্লক চিত্রের মধ্যে যদি আমরা দেখি, ব্যাপারটা এরকম যে মানুষের ভাষাটাকে এনকোড করবে, এনকোড করলে সেটা কি হয়ে যাবে, কম্পিউটারের বোধগম্য ভাষা হবে। সো এই এনকোডার বৈশিষ্ট্য হচ্ছে, এটা খুব গুরুত্বপূর্ণ, যে সব ইনপুট একই সময় একসাথে শূন্য হতে পারবে না। অর্থাৎ একটা এনকোডার যে ইনপুটগুলো থাকবে, সবগুলো ইনপুট কখনোই হচ্ছে জিরো হবে না, একটা ইনপুট হাই থাকবে। অথবা আপনি এটাও মনে রাখতে পারবেন
যে একটা এনকোডারে একই লাইনে একটা ইনপুট হচ্ছে হাই থাকবে, হাই মানে আমরা জানি 1, বাকি সবগুলো ইনপুট হচ্ছে 0 হবে। এটা এখানে বলা আছে একটা ইনপুট 1 হলে বাকি সবগুলো ইনপুট কি হবে, 0 হবে। এবং এখানে এনকোডার কয়েকটা ব্যবহার বলা আছে, যেমন কিবোর্ড, মাউস, এগুলোর মধ্যে এনকোডার ব্যবহার করা হয়। এবার সেই এনকোডারে ইনপুট আর আউটপুট কয়টা হয় বা সম্পর্কটা কিরকম, আমরা হাফ এডার কিংবা ফুল এডার ক্ষেত্রে দেখেছি। হাফ এডারে ইনপুট আমি যদি একটু বলি, হাফ এডার ইনপুট 2, আউটপুট হচ্ছে 2টা। যদি ফুল এডার বলি, ইনপুট 3, আউটপুট হচ্ছে 2টা। দেন যদি হাফ সাবট্রাক্টর বলি, তাহলে ইনপুট হচ্ছে 2টা, আউটপুট হচ্ছে 2টা। দেন ফুল সাবট্রাক্টর যদি বলি, ইনপুট হচ্ছে 3টা এবং আউটপুট হচ্ছে 2টা। বাট এনকোডার ক্ষেত্রে ইনপুট আর আউটপুটের মধ্যে সম্পর্কটা হচ্ছে এইরকম যে ইনপুট যদি 2n হয়, আউটপুটটা হবে হচ্ছে n। সো এটা খুব গুরুত্বপূর্ণ, এটা একটা প্রশ্ন প্রায় সময় হয় যে একটা এনকোডারে যদি ইনপুট হচ্ছে 8টা হয় তাহলে আউটপুট কয়টা, এরকম ভাবে প্রশ্ন হয়। সো ইনপুট যেটা থাকবে সেটাকে আপনি চেষ্টা করবেন 2 এর পাওয়ার হিসেবে লেখার জন্য। আমরা জানি 8 মানে হচ্ছে পরের স্লাইডে যদি আসি, 8 মানে হচ্ছে 2 কত, 3। তার মানে এই তিনটাই হচ্ছে আমার আউটপুট। তার মানে যদি এরকম হয় যে ইনপুট যদি 16টা হয় আপনারা জানেন, সেক্ষেত্রে আউটপুট হবে কত, 4টা। ইনপুট যদি 32টা হয় তার মানে আউটপুট কয়টা হবে, 5টা। এটাই হচ্ছে মূলত ইনপুট এবং আউটপুটের মধ্যে সম্পর্ক। কিংবা প্রশ্ন অন্যভাবেও হইতে পারে, ধরুন এরকম বলে দিল একটা একটা ব্লক চিত্র ধরুন পরীক্ষা দিয়ে দিল এরকম যে একটা এনকোডার, আমি ইনপুটটা এখানে বলে দিলাম, এইভাবে ধরেন দিলাম যে ইনপুট হচ্ছে 2টা। ধরেন এরকম বলে দিল যে এনকোডার বললো যে এই এনকোডারের আউটপুট যদি 2টা হয় তাহলে ইনপুট কয়টা হবে, ইনপুট অবশ্যই 4টা হবে। তো সেই ক্ষেত্রে আপনি হয়তো এখানে 4টা ইনপুট দিয়ে দিলেন, বা এমসিকিউ যেহেতু তার মানে আপনার উত্তর হবে হচ্ছে 4। কিংবা যদি বলে যে এখানে ইনপুট হচ্ছে, আউটপুট হচ্ছে 3টা, আউটপুট 3টা মানে ইনপুট 2n, অর্থাৎ ইনপুট হবে 8টা। সেইভাবে আপনি ইয়েটা করবেন। এটাকে সাধারণত 4 এইভাবে অথবা এইভাবে লিখে আর কি, 4 × 2 এনকোডার, তার মানে 4টা হচ্ছে আমার ইনপুট এবং 2টা হচ্ছে আউটপুট। সো আমার যেহেতু ইনপুটগুলো আমি নাম দিছি y0 1 2 3, সো আমি এখানে এটা লিখেছি y0 1 2 3 এবং আউটপুটগুলো হচ্ছে a1 এবং a0। আপনি যে কোনো নামে এটাকে দিতে পারেন। এখন আমরা একটা কথা একটু আগে জেনেছি যে ইনপুট একই সময় একটা ইনপুট 1 হয়, বাকি সবগুলো ইনপুট 0 হয়। সো প্রথম লাইনটা দেখুন, আমি যদি ইনপুট এবং আউটপুটটাকে আলাদা করি, প্রথম লাইনে দেখুন তো এই যে এইটা 1, দ্বিতীয় লাইনে কোনটা 1, এইটা 1, তৃতীয় লাইনে একটা 1, চতুর্থ লাইনে হচ্ছে একটা 1। অথবা আপনি চাইলে এটাকে এইভাবেও লিখতে পারতেন, কোনো অসুবিধা নেই। আমি এটাকে একটু এইভাবে লিখি, ধরুন এ বি সি আর ডি, আর এটাকে নাম দিলাম জাস্ট এক্স এবং ওয়াই, একটু সহজ করে বোঝার জন্য। তাহলে এ বি সি ডি আর আউটপুট হচ্ছে এক্স ওয়াই। আপনি চাইলে আমরা যেটা বলেছি একটা এনকোডারে একটা ইনপুটকে আপনি অন রাখতে পারবেন, বাকি সবগুলোকে 0 করবেন। তাহলে আপনি চাইলে এটাকে 1 রাখলেন, বাকি সবগুলোকে 0। দেন আপনি চাইলে এটাকে অন করলেন, বাকি সবগুলা 0। তারপর এটা অন, বাকি সবগুলো হচ্ছে 0। পরের লাইনে এটা 1। আপনি যে কোনো ভাবে এটাকে লিখতে পারেন। এইবার আসি এটার জন্য আউটপুটটা কি রকম হবে। সো আমরা এটাকে একটু বোঝার চেষ্টা করি। খুবই সহজ জিনিসটা, সেটা হচ্ছে ধরেন আপনার বাসার মধ্যে কয়েকটা হচ্ছে লাইট আছে। আপনি হচ্ছে এগুলোকে এইভাবে নাম্বারিং করলেন যে 0 নাম্বার লাইট, 1 নাম্বার, 2 নাম্বার, তারপর হচ্ছে 3 নাম্বার। এখন দেখুন, এখন এইটা 1, এগুলো কেন 0, কনসেপ্টটা কি, সেটা হচ্ছে ধরুন আপনি এটা যে সুইচ, এই সুইচটা আপনি আপনার বাসার মধ্যে ধরেন হচ্ছে সুইচ, আচ্ছা সুইচগুলো এইভাবে নাম দেই, এ বি সি ডি, 4টা সুইচ আছে। এখন এর সাথে যে লাইটটা আছে সেটার নাম হচ্ছে এক্স। তার মানে এইটাকে যখন আপনি অন করলেন, অন করা মানে 1, বাকি ইনপুটগুলোকে তো আপনি টাচ করলেন না, বাকি সুইচগুলো আপনি ধরেন নাই, তার মানে বাকিগুলোর অবস্থা কি, 0। এবার আসি এইখানে ধরুন আরেকটা হচ্ছে সুইচ আছে বি, বি সুইচটাকে যখন আপনি অন করলেন তখন বাকি সুইচগুলোর অবস্থা কি, 0। এটাই এখানে বোঝাচ্ছে যে আমি কোনো একটা সুইচকে অন করেছি, বাকি সবগুলা 0। দেন এই অবস্থায় বি কে অন করেছি, বাকিগুলা
জিরো। এবার সে আউটপুটটা কীরকম হবে? আউটপুটটা খুবই সিম্পলি আপনি মনে রাখতে পারেন যে প্রথমটা যেন শূন্যর বাইনারি লেখেন, শূন্যর বাইনারি হচ্ছে 0 0। দ্বিতীয়টা হচ্ছে যে একের বাইনারি লেখেন, একের বাইনারি হচ্ছে কত? 0 1। দ্বিতীয়টা এইটা যখন সি যখন 1, তার মানে 2, 2 এর বাইনারি হচ্ছে 1। যে আপনারা, আই হোপ যে আপনারা সবাই বাইনারিটা বের করতে পারেন। 3 এর বাইনারি কত? 3 এর বাইনারি হচ্ছে 1 1। সো এই ইনপুট কম্বিনেশনের জন্য আউটপুট এটা হয়, এইভাবে মূলত আউটপুটটা হচ্ছে বের করে। এবার আসি হচ্ছে সমীকরণ লিখবেন। যেহেতু আমার আউটপুট হচ্ছে দুইটা, তার মানে আমি আউটপুট সমীকরণটা লিখব। একটা সমীকরণ হবে এক্স আর একটা হবে ওয়াই। এবার একটু আমরা খেয়াল করি, এই যে এই অবস্থায় আমার, অর্থাৎ আমরা জানি যে আউটপুটের মান যখন 1 হয় সেই মানগুলোকে আমরা শুধুমাত্র বিবেচনা করব। সো এখানে যখন 1 হয়েছে তখন এর মান কত? 0। তার মানে আমরা লিখবো কত? এবার বিটাকে লিখবো বি বার, সি দেন এটাকে লিখবো হচ্ছে ডি বার, যোগ এইটা যখন 1 তখন এবার বি বার, সি বার, তারপর ডি। তাহলে এবার বি বার, সি বার, তারপর হচ্ছে ডি। এখন যখন আপনার ইনপুট অনেক বেশি হবে, আপনি ধরুন এখানে ইনপুট যদি 8টা হইতো, যেমন এ বি সি ডি ই এফ, আপনাকে অনেক বড় করে আপনাকে লেখা লাগতো। এই কারণে এনকোডারের ক্ষেত্রে আমরা যেটা করি সাধারণত, যে ইনপুটগুলো হাই আছে সেগুলাকেই লিখি। হাই মানে এই যে এইখানে যখন 1 পাইছি তখন কোন ইনপুটটা অন আছে? সি। তখন আমি এটাকে লিখবো হচ্ছে সি। দেন এই যে আরেকটা 1 আছে প্লাস দিয়ে, এই অবস্থায় কোন ইনপুটটা অন আছে? ডি। এইভাবে লিখবো। আবারও বলছি, ইনপুট তো আমার এখানে 4টা আছে। এখন আমি আউটপুটে তো 1 মানগুলোকে শুধুমাত্র বিবেচনা করব। সো আমি আউটপুটে এখানে 1 পাইছি। এইখানে যখন আমার 1, তখন কোন ইনপুটটা 1? ইনপুট সি 1, তার মানে আমি শুধু সি লিখব। দেন এইখানে আরেকটা 1 আছে, এখানে যখন 1 তখন কোন ইনপুটটা 1 আছে? ডি, সেজন্য লিখলাম হচ্ছে সি প্লাস ডি। অনুরূপভাবে আমি যদি হচ্ছে ওয়াই এর সমীকরণ হিসাব করি, ওয়াই এইখানে 1, এই অবস্থায় অন কে আছে? বি, তার মানে আমি লিখবো হচ্ছে বি। এইখানে দেখি আরেকটা 1 আছে, এই অবস্থায় অন কে? ডি, তার মানে লিখবো হচ্ছে বি প্লাস হচ্ছে ডি। সো আপনি বড় করে না লিখে আপনি চাইলে ছোট করে এটাকে লিখতে পারেন। দেন হচ্ছে লজিক গেটটা আপনারা সহজে বুঝতে পারছেন। এখানে যেহেতু সি প্লাস ডি আছে তার মানে হচ্ছে অর গেট, এখানেও বি প্লাস ডি আছে তার মানে এটাও আরেকটা অর গেট। তার মানে আমরা বলতে পারি যে একটা এনকোডারের লজিক গেট হচ্ছে শুধুমাত্র অর গেট, যদি আপনি সহজ করে আঁকেন। আর যদি এইরকম করে আঁকেন তার মানে হচ্ছে অর এবং এন্ড দুই ধরনের লজিক গেটে আসবে। এবার আসে হচ্ছে আরেকটা দেখুন, অক্টাল টু বাইনারি এনকোডার। অক্টাল মানে হচ্ছে, এটাকে আমরা এইভাবে বলতে পারি যে 8 to 3 এনকোডার। কেন হচ্ছে আমরা 8 বলছি? কারণ অক্টাল, এই অক্টাল মানেই তো হচ্ছে বেস কত? 8। আর 8টা যখন হচ্ছে তখন আমার হচ্ছে, আমরা একটু যদি খেয়াল করি, যখন আমার 8, অর্থাৎ অক্টাল সংখ্যা পদ্ধতির সবচেয়ে বড় সংখ্যাটা কত? 7। 7কে যদি আপনি বাইনারিতে নেন দেখবেন কত হয়? 3 1 1 1 0 1, তার মানে কত? 3টা 1 পাচ্ছি। সো এই কারণে এটাকে বলা হয় যে 8 to 3 এনকোডার। অর্থাৎ আমার ইনপুট যদি আমার 8টা হয়, আমরা অলরেডি জেনেছি আমার আউটপুট কয়টা হবে? 3টা হবে। সেগুলোকে আপনি যে কোনো নামই আপনি এখানে দিতে পারেন। আচ্ছা, আমি একটু এ বি সি ডি ই এফ 1 2 3 4 5 6 7 8, আর আমি আউটপুটটাকে এক্স ওয়াই জেড নামে দিলাম। তার মানে এটা 1, বাকি সবগুলা হচ্ছে 0। দেন এটা 1, বাকি সবগুলা হচ্ছে 0। এইটা 1, এইটা 1, এইটা 1, এইটা 1, তারপর এইটা 1, দেন এটা 1, বাকি সবগুলো হচ্ছে 0। সো এইভাবে আপনি চাইলেই হচ্ছে 8 into 3 যে এনকোডার আছে সেটার হচ্ছে আপনি হচ্ছে সত্যক সারণীটা করতে পারেন। এবার আসি হচ্ছে আমরা যেটা বলছিলাম, এটার মানে আপনি ধরবেন 0 বাইনারি, 1 এর বাইনারি 2 3 4 5 6 7। তাহলে এই অবস্থায় তিনটাই কত হবে? 1 হবে। সো এইভাবে আপনারা হচ্ছে সত্যক সারণীটা করতে পারেন। আসলে এইটা তো এমসিকিউ পরীক্ষা, যেহেতু এটা হচ্ছে না জানলেও হবে, শুধুমাত্র আপনাকে হয়তো বলতে পারে যে এন্ড করার জন্য কোন লজিক গেট ব্যবহার করা হয়,
বা ধরেন এরকম ট্রুথ টেবিল দিয়ে দিল একটা এনকোডারের জন্য, আপনাকে হয়তো বলে দিল যে এটা হচ্ছে লজিক ফাংশন বা লজিক সমীকরণটা কি হবে সেটা লিখো। তখন আই হোপ যে আপনারা পারবেন। এটা অন আছে, তার মানে শূন্যর বাইনারি, আমরা জানি শূন্যর বাইনারি হচ্ছে এইটা। দেন এটা হচ্ছে মানে হচ্ছে এক, এক মানে হচ্ছে এটা, দুই, দুই মানে হচ্ছে এটা। এইভাবে আপনারা সবগুলাকে লিখে ফেলতে পারবেন। যদি কেউ বুঝতে না পারেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, আমরা চেষ্টা করব পরে কোনো একটা ক্লাসে এই বিষয়টা আলোচনা করতে। দেন আরেকটা আছে ডেসিমেল টু বিসিডি এনকোডার। ডেসিমেল মানে হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি। So আমরা জানি দশমিক সংখ্যা পদ্ধতিতে অঙ্ক কয়টা? অঙ্ক হচ্ছে 10টা, শূন্য থেকে শুরু করে 9। তার মানে আপনি চাইলে ধরুন এইখানে হয়তো শূন্যকে রাখলেন, তারপরে 1 2 3 4 5 6 7 8 9। সো এইগুলোর আপনি এই পাশটা হচ্ছে বিসিডিটা লিখবেন। এখন তার মানে এটা এরকম হইতে পারে, ধরুন যেহেতু শূন্য, শূন্যর বিসিডি কত? 4টা শূন্য। তারপর যদি একের বিসিডি বলি, একের বিসিডি কত? 0 0 0 1। দুইয়ের বিসিডিটা কত? 0 0 1 0। এইরকম ভাবে হচ্ছে আপনি এটাকে মূলত সাজান। আমরা যদি এখানে একটু দেখি, এখানে দেখুন শূন্য, শূন্য এইটাকে সে এখানে একটু সাজিয়ে লিখেছে আর কি। তারপর যদি এক আসি, সেটাকেও এইভাবে লিখেছে, দুইকে লিখেছে, এবং তাদের জন্য আউটপুটটা শূন্যর বিসিডি আমরা জানি 4টাই শূন্য, একের বিসিডির মান হচ্ছে এটা, দুইয়ের বিসিডি হচ্ছে এটা। এইভাবে আপনি পেয়ে যাবেন এবং এখান থেকে আপনি আউটপুটটা আউটপুট সমীকরণটা লিখতে পারবেন। সো ওইখানে ওইটাই একটু ইয়েটা দেওয়া আছে আর কি, লজিক সমীকরণটা কত আসে সেইটা। আমি আর এইটার মধ্যে ডিটেলসের মধ্যে গেলাম না। এবার আমরা হচ্ছে একটু কিছু কোশ্চেন এখানে দেওয়া আছে প্র্যাকটিস করার জন্য, এবং অনেক বেশি পরিমাণ প্র্যাকটিস আপনাদের পিডিএফ সেকশনে আছে, আপনারা সেখান থেকে অবশ্যই প্র্যাকটিস করবেন। সো আমরা একটু যদি দেখি কি কি প্রশ্ন আছে। দ্য নট গেট হ্যাজ হাউ মেনি ইনপুটস। আমরা জেনেছি যে নট গেটের চেহারা হচ্ছে এইরকম এবং একটাই ইনপুট হয়, তার মানে হচ্ছে এটা। দ্য আউটপুট অফ এন অ্যান্ড গেট ইজ 1, অর্থাৎ একটা অ্যান্ড গেট আউটপুট কখন 1 হয়? আমরা জেনেছি সবগুলো ইনপুট যখন 1 হয় তখনই, তার মানে অল ইনপুটস আর হচ্ছে 1। দেন হুইচ গেট ইজ কল্ড ইউনিভার্সাল গেট। আমরা জানি ইউনিভার্সাল গেট মানে হচ্ছে এই গেট দিয়ে সকল ধরনের লজিক গেট বানানো যায়, এবং ইউনিভার্সাল গেট হচ্ছে দুইটা, ন্যান্ড এবং হচ্ছে নর। তাহলে দেখি কোনটা আছে। সো ন্যান্ড গেট আছে, এটাই হচ্ছে উত্তর। দেন হচ্ছে এক্সর গেট আউটপুট কখন হাই হয়? আমরা এক্সর গেটের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে বিজোড় সংখ্যক ইনপুট যদি 1 হয়, বিজোড় সংখ্যক ইনপুট 1 হলে আউটপুটটা হচ্ছে কত হবে? 1 হবে। বিজোড় সংখ্যক ইনপুট অর্থাৎ যদি এরকম হয় 1 0, সেক্ষেত্রে আউটপুট কত? 1। কিংবা যদি এরকম হয়, সেই ক্ষেত্রে আমার আউটপুট হচ্ছে 1। এবার আমরা অপশন দেখি। ইনপুটস আর সেম, না ইনপুট সেম এটা না, ইনপুটস আর ডিফারেন্ট, বোথ ইনপুটস আর হাই, বোথ ইনপুটস আর লো। আচ্ছা, তার মানে আমি যেটা বলছিলাম বিজোড় সংখ্যক ইনপুট 1 হলে আউটপুট 1, এইটাতে এখানে বলা নেই এরকম কিছু। তাহলে আমরা একটু অন্যভাবে দেখি। অন্যভাবে হচ্ছে দেখুন এই যে 1 0, দেখুন এখানে আমরা বলতে পারি না ইনপুটগুলো হচ্ছে ভিন্ন রকমের, তখন আমরা আউটপুট কত পাচ্ছি? 1 পাচ্ছি। তার মানে এখানে আনসার হবে এইটা। ইনপুটস আর ডিফারেন্ট, যখন ডিফারেন্ট হবে তখন আপনি আউটপুট পাবেন। ডি মর্গান থিওরাম, ডি মর্গান দুইটা সূত্র আছে। প্রথম সূত্রটা হচ্ছে এরকম, এ প্লাস বি হোল বার, এটা সমান হচ্ছে এ বার ইন্টু বি বার। দ্বিতীয় সূত্রটা হচ্ছে এ বি হোল বার, এটা সমান হচ্ছে এ বার প্লাস বি বার। এবং মনে রাখার একটা টেকনিক বলেছি, এক পাশে পুরোটাতে বার হইলে অন্য পাশে বার কি হচ্ছে? আলাদা, এবং এক পাশে যোগ হইলে অন্য পাশে গুণ হয়। তার মানে আমরা দেখি এ প্লাস বি হোল বার সমান এবার ইন্টু বি বার, এটা এখানে বারটাকে প্রাইম দিয়ে দেখানো আছে, বাট পরীক্ষায় এইভাবেই হচ্ছে থাকবে। আর হচ্ছে এ বি হোল বার, আচ্ছা এটাও ঠিক আছে। তো এ বি হোল বার সমান এবার প্লাস বি বার, তার মানে আনসার হবে এইটা। ওকে, সো এরপরে কি আছে? আচ্ছা, বুলিয়ান অ্যালজেব্রায় দুইটাই আমরা জেনেছি যে দুইটাই না 100টাইও যদি হয় আমি কি পাবো? একটা পাবো। অথবা যদি এরকম হয়, অর্থাৎ একই জাতীয় অনেকগুলো জিনিস যদি আমরা যোগ করি আমরা একটা পাবো। যেমন এখানে দুইটাই যোগ করলে আমি কি পাবো? একটা এ পাবো। দেন এ প্লাস 1 আমরা জেনেছিলাম যে 1 প্লাস এ প্লাস পৃথিবী, যাই থাকুক না কেন 1 এর সাথে যাই যোগ করি না কেন আমরা কত পাবো? 1 পাবো। তার মানে 1 হচ্ছে এখানে আনসার। দেন আছে এ প্লাস এ বার, এটা কত? আমরা জানি এ প্লাস এ বার হচ্ছে 1, আমরা কতদিন প্রমাণও করেছিলাম।
অর্থাৎ এইভাবে আমি যদি ধরে নেই এ শূন্য, এর বিপরীত হচ্ছে ওয়ান, তার মানে শূন্য আর একে কত হয় এক, কিংবা এ যদি ওয়ান হয় এই বারটা কত জিরো, তার মানে কত পাচ্ছি ওয়ান। তো এইভাবে আমরা পেয়ে যাবো হাফ এডার ইজ মেড অফ, হাফ এডারের যদি সমীকরণটা আপনাদের মনে থাকে, সামটা হচ্ছে এইরকম, ক্যারিটা হচ্ছে এইটা, কিংবা এটাকে আপনি এইভাবেও লিখতে পারেন যে এ বার বি প্লাস হচ্ছে এ বি বার। হাফ এডার ইজ মেড অফ, তার মানে আমরা বলতে পারি এক্সোর আর কি আছে, অ্যান্ড গেট আছে। ওকে, সো এইভাবে আপনারা একটু পড়াশোনা করবেন। ফুল এডার কয় বিট যোগ করে, আমরা জানি 3 বিট যোগ করে। টু কারেক্ট এ সাম গ্রেটার দেন 9 ইন বিসিডি অ্যাডার হোয়াট অ্যাডেড, আমরা জেনেছিলাম এরকম যদি হয় 1001 বা হচ্ছে 9, এর থেকে বড় হলে 6 এর বিসিডিটা অ্যাড করতে হয়, 6 এর বিসিডিটা হচ্ছে এইটা, তার মানে হচ্ছে এই যে এইটা। সো আজকের আলোচনা এই পর্যন্তই ছিল। আজকের ক্লাস বুঝতে পেরেছেন কিনা আপনারা অবশ্যই জানাবেন, কোথাও বুঝতে অসুবিধা হলে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের প্রিপারেশন ভালো হোক, আমরা সবসময় এটাই চাই, এবং সবাই অবশ্যই চেষ্টা করুন ভালো করে পড়াশোনা করার জন্য। তো সবার সুস্থ থাকেন, ভালো থাকবেন, এবং আপনাদের প্রস্তুতি ভালো হোক, এই শুভকামনা আজকে এখানে শেষ করছি। পরের ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।